তৃণমূল কংগ্রেস দলগতভাবে এবং তাদের অতি মিত্র ঘনিষ্ঠ এক শ্রেণীর প্রচার মাধ্যম, ইলেকট্রনিক্স, প্রিন্ট, ইউটিউবার, সোশ্যাল মিডিয়া, যারা তৃণমূল কংগ্রেস নেত্রী বা তৃণমূল কংগ্রেস বা তৃণমূল সরকারের দ্বারা নানাভাবে উপকৃত, তারা গত 2-3 দিন ধরে পশ্চিমবাংলার এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের যে কার্যত ড্রামা এবং মিথ্যা প্রচার, এর একটা ন্যারেটিভ তৈরি করার আপ্রাণ চেষ্টা করছেন। প্রথম দিন ইলেকশন কমিশনকে কেন্দ্র করে কালো চাদর গায়ে দিয়ে সবটাই পরপর মিথ্যা প্রমাণিত হয়েছে। যেমন মুখ্যমন্ত্রী হাতে সাউন্ড বক্স এবং মাইক্রোফোন নিয়ে এসেছেন, সেটা নিয়ে আসতে ভুলে যাননি, তো বাড়ির কাপড় পরে চলে এসেছিলেন। এসে অভিযোগ করেছিলেন দিল্লি পুলিশ বঙ্গভবন সার্চ করেছে, যা তিনি প্রমাণ করতে পারেননি। ভিডিও, সিসিটিভি ফুটেজ কোনোটাই দেখাতে পারেননি। উল্টে দিল্লি পুলিশের পক্ষ থেকে ওনার মিথ্যাচারের পর্দা ফাঁস করা হয়েছে। দ্বিতীয়ার্ধে বিকালবেলা, সন্ধ্যেবেলা, ইভিনিংয়ে তিনি কালো চাদর গায়ে জড়িয়ে ইসিআইয়ের ভিতরে ঢুকেছেন এবং ইসিআইয়ের সামনে বেরিয়ে এসে তিনি বয়কট করলেন, ইত্যাদি করলেন, এরকম সিইসি দেখিনি, ইত্যাদি ইত্যাদি তার রাজনৈতিক ভাষণ দেওয়ার চেষ্টা করেছেন। গতকাল সাংবাদিক সম্মেলন করেছেন বঙ্গভবন থেকে, এসআইআর এর বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন এবং গতকাল সন্ধ্যে থেকেই প্ল্যান্টেড নিউজ, যে এই প্রথম কোনো রাজনৈতিক লোক মুখ তারা যাচ্ছেন, তিনি একদম স্বাধীনতার পরেই প্রথম, বা সুপ্রিম কোর্ট তৈরি হওয়ার পরে এই প্রথম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যাচ্ছেন, ইত্যাদি হবে, কাল বড় কিছু ঘটবে, একদম বিরাট কিছু, একটা বড় বিস্ফোরণের অপেক্ষায় পশ্চিমবঙ্গ ছিল, ভারতবর্ষ ছিল। এবং আমরা দেখলাম কার্যত অশ্বডিম্ব যাকে বলা হয় সেটাই হলো, এবং তিনি একটি বড় রসগোল্লা নিয়ে ফিরলেন মাননীয় মুখ্যমন্ত্রী। কারণ আমরা যারা, আপনারা যারা পশ্চিমবঙ্গবাসী বা ভারতবর্ষের যারা আইন বা রাজনীতি সম্পর্কে খোঁজ রাখেন, তারা নিশ্চয়ই কেউ লাইভ দেখেছেন, কেউ পরে ভিডিও সংগ্রহ করে দেখেছেন, কেউ নিউজ চ্যানেলের মাধ্যমে জেনেছেন বা অন্যান্যভাবে জেনেছেন। তাতে মুখ্যমন্ত্রী আজকে নিজে সওয়াল করেননি, তার পক্ষে লয়ার ছিলেন শ্যাম দেওয়ান, এবং তিনি পিটিশনার হিসেবে কোর্টে উপস্থিত ছিলেন। তিনি একাধিকবার বলেছেন বা বলার চেষ্টা করেছেন, কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ 3 জন সম্মানীয় রেসপেক্টেড জাজেস, তারা তাকে ঘুরিয়ে কার্যত থামানোর চেষ্টা করেছেন। সরাসরি না বলে ঘুরিয়ে বলেছেন যে আপনার যিনি লয়ার আছেন, হি ইজ কম্পিটেন্ট এনাফ, তিনি যথেষ্ট দক্ষ লয়ার, বিচক্ষণ আইনজীবী, তিনি এটা সওয়াল জবাব ইত্যাদি করুন। তারপরেও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মুখ্যমন্ত্রী মাঝে মাঝে টিকা টিপ্পণী করেছেন, আর সবাই দেখেছেন। এবং আনফরচুনেট বাংলা মাধ্যম থেকে গেছেন, সব ইংরেজিটা যে ঠিকঠাক করে বলবেন তা নয়, উনার অনুবাদক নিয়ে যাওয়া উচিত ছিল। উনি যেভাবে ভুলভাল ইংরেজি এবং শব্দ উচ্চারণ করছিলেন, পাশ থেকে মাননীয় আইনজীবী তথা সাংসদ সেটাকে, কল্যাণ ব্যানার্জি সেটাকে সংশোধন করছিলেন। এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের মতো রাজ্য যেখানে শিক্ষা, মেধা ইত্যাদির ক্ষেত্রে অনেকটা রিচ হিউম্যান রিসোর্স আছে, এটা আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের লজ্জা লেগেছে। বাংলায় বলতে পারতেন, অনুবাদক রাখতে পারতেন, সেগুলোও নিশ্চয়ই সুপ্রিম কোর্টকে পিটিশন করলে অ্যালাউ করতে। তা প্রত্যেকেরই লিমিটেশন থাকে, কিন্তু এটা আমরা দেখেছি। মূলত উনি বা উনারা প্রথম দিন থেকে দুটো কাজ করার জন্যই এই মরিয়া চেষ্টা করছেন। একটা হচ্ছে এসআইআর কে ভণ্ডুল করা, 2 বছরের কাজ 2 মাসে কেন, ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় হচ্ছে
উনি চান 2024 সালে মৃতযুক্ত, ফেক যুক্ত, ট্রিপল ডবল এন্ট্রি যুক্ত এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা যুক্ত ভোটার তালিকায় নির্বাচন হোক, যা ইতিমধ্যে মাইক্রো অবজারভাররা আসার আগেই বিএলওদের দ্বারাই, উনার নিয়োগকৃত বিএলওদের দ্বারাই 58 লক্ষ বাদ হয়েছে। সেই 58 লক্ষর পরে 6 নম্বর ফর্মে ওই 58 লক্ষ বাদ যাওয়া লোকের মধ্যে কয়েকশো জমা পড়েছে কিনা সন্দেহ আছে, হাজারের সংখ্যা পেরিয়েছে কিনা সন্দেহ আছে, লাখ তো অনেক দূরের কথা। অর্থাৎ অত্যন্ত পরিচ্ছন্নতার সঙ্গে বৈধভাবেই 58 লক্ষ লোকের নাম চলে গেছে এবং সেক্ষেত্রে ইলেকশন কমিশনের খসড়া ভোটার তালিকায় অপশন ছিল, যদি ড্রাফট ভোটার লিস্টে কারণ নাম বিএলওরা বাদ দিয়ে থাকেন বা বাদ গিয়ে থাকে, তিনি 6 নম্বর ফর্মে ইনক্লুশনের জন্য আবেদন করতে পারবেন, অথবা কোনো মৃত বা অবৈধ ভোটার থেকে থাকলে 7 নম্বর ফর্মে ওই বিধানসভা কেন্দ্রের যে কোনো একজন নাগরিক আপত্তি করতে পারবেন। 7 নম্বর ফর্ম কয়েক লক্ষ জমা হয়েছে যেটুকু আমি জানি। 6 নম্বর ফর্মের সংখ্যা হয়তো কয়েকশো হবে, লক্ষাধিক কখনোই হবে না। এটুকু আমি হলফ করে যেটুকু আমার সোর্স বা রাজনৈতিক দল হিসেবে যেটুকু আমরা জেনেছি সেটুকু আমরা বলতে পারি। উনার উদ্দেশ্য আবারও বলি এসআইআর ভণ্ডুল করা এবং 2024-এর ভোটার তালিকায় ভোট করা। উনি আজকে যেগুলো চেয়েছিলেন ওখানে কার্যত শূন্য হাতে এসেছেন। প্রাথমিকভাবে বলবো সুপ্রিম কোর্ট কি করেছেন সেটা আমরা দেখেছি। আজকের ইন্টারিম অর্ডার কিভাবে কনক্লুড করেছেন, আবার 9 তারিখ রেখেছেন সেটাও সবাই দেখেছি। সব পক্ষকে হলফনামা দিতে বলেছেন সেটাও আমরা দেখেছি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে লয়ার ছিলেন তিনি যখন বলেছেন আমাদের একটি আবেদন অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, সেটাও একই সঙ্গে শুনানি করা হোক, সেটাও দেখেছি এবং সুপ্রিম কোর্ট কি বলেছে সেটাও সবাই আমরা জেনেছি। ওনার আজকে মূল টার্গেট যেটা ছিল সেটা হচ্ছে মাইক্রো অবজারভার আটকানো। মাইক্রো অবজারভার কেন আটকানো দরকার? মালদা জেলার এক মাইক্রো অবজারভার তার পরিচয় গোপন করার স্বার্থে আমাকে অডিও ক্লিপ পাঠিয়েছেন। আমি 6 PM আমার এক্স এবং FB হ্যান্ডেলে সেটা পোস্ট করব, আপনারা দয়া করে সেটা শুনে নেবেন, কালেক্ট করে নেবেন। কেন মাইক্রো অবজারভাররা থাকার জন্য ওনার অসুবিধা হচ্ছে? উনি প্রশ্ন তুলেছেন যে ভারতবর্ষের 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে, কেবলমাত্র পশ্চিমবঙ্গে মাইক্রো অবজারভার কেন? ইলেকশন কমিশন কি বলবে তাদের কথা, সুপ্রিম কোর্ট সব শুনে কি বলবে সুপ্রিম কোর্টের অধিকার ইখতিয়ারের মধ্যে পড়ে। কিন্তু আমি এই রাজ্যের বিরোধী দলনেতা এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে আপনাদের সামনে কারণটা বলে দিচ্ছি। মাইক্রো অবজারভার এই রাজ্যে দিতে বাধ্য হয়েছে ইলেকশন কমিশন, তার কারণ এসডিও র্যাঙ্কের ইআরও পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নন্দিনী চক্রবর্তীর প্রশাসন, আগের মনোজ পন্থের প্রশাসন ইলেকশন কমিশনকে দেয়নি। ভারতবর্ষ সর্বত্র বলা আছে এসডিও র্যাঙ্কের অফিসার হতে হবে। এসডিও র্যাঙ্কের অফিসার কারা হবেন? ডাগরের আইএসরা হবেন এবং WBCS এ ক্যাটাগরিতে যারা পাস করবেন তারাই হবেন। যারা জয়েন্ট বিডিও থেকে প্রমোশন পেয়েছেন, ল্যান্ড ডিপার্টমেন্ট, রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট সহ অন্যান্য ডিপার্টমেন্ট থেকে যারা আমাদের বিডিও বা ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছে তাদেরকে ইআরও করা যাবে না। এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। আমি আশা করি এর পরের দিন শুনানিতে খুব ভালো জায়গায় ফেঁসেছেন মুখ্যমন্ত্রী। খুব যথাযথভাবে সুপ্রিম কোর্ট বলেছে যে আপনি কম্পিটেন্ট অফিসার যে স্পেয়ার করেছেন তালিকা দেন। তালিকা সবার কাছে আছে, আমার কাছে আছে। 294 অ্যাসেম্বলি, 294 ইআরও, 225টা ইআরও যারা ইলেকশন কমিশনের গাইডলাইন বা অন্য রাজ্যের গাইডলাইন অনুযায়ী ইআরও হতে পারেন না, ইনারা ইআরও করেছেন। আপনি বলবেন সংখ্যা নেই, আমি বলি 300-র উপরে ডাইরেক্ট WBCS অফিসার রয়েছেন। এখনো 10 জন আইএস অফিসারকে বসিয়ে রেখেছেন যাদেরকে আপনি এসডিও করতে পারেন। অর্থাৎ খুব ভালো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন ঠিক কানা গলিতে ঢুকে গেছে। এখান থেকে বেরোতে পারবেন না, কারণ
ইয়ারও গোটা ভারতবর্ষে উত্তরপ্রদেশ থেকে শুরু করে সব জায়গায় যে আপনার ইলেকশন কমিশন গাইডলাইন অনুযায়ী দেওয়া হয়েছে, আপনি সেই জায়গায় দেননি। আপনি জয়েন্ট ভিডিও আপনার কিছু স্তাবক অফিসারকে আপনি দলগতভাবে আনুগত্য যারা রাখে তাদেরকে আপনি ইয়ারও পোস্টে বসিয়েছেন। সংখ্যা কত? 225 আউট অফ 294। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।